কাঁঠালের বিচি দিয়ে তো অনেক রেসিপি আছে। কাঁঠালের বিচি দিয়ে অনেক রেসিপি তো খেয়েছেন, তবে এরকম কাঁঠালের বিচি দিয়ে কোফতা কারি কি কখনো খেয়েছেন কেউ? যদি না খেয়ে থাকেন তাহলে আজকেই শিখে নিন কিভাবে মাছ মাংস ছাড়া এভাবে কাঁঠালের বিচি দিয়েই শুধু কোফতা কারি তৈরি করা যায়। আপনার কিন্তু অনেক টাকা বেঁচে যাবে এই কোফতা কারি রান্না করলে। তো চলুন চলে যাই কিভাবে রান্না করছি। তার জন্য লাগছে আমার কিছু কাঁঠালের বীজ। কাঁঠালের বীজের উপরের অংশটা আমি উঠিয়ে নিয়েছি। এবার দেখুন এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এতে করে ব্লেন্ড করার সময় কোনো সমস্যা হবে না, দ্রুত ব্লেন্ড করা যাবে। তো এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসব। এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন কিন্তু মাংসের কিমার মতো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব হলুদ 1 চামচ, আর দিয়েছি লবণ আর মরিচের গুঁড়া 1 চামচ করে দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়ার পর হাত দিয়ে একটু মেখে নিব। এখানে এক্সট্রা করে পেঁয়াজ রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, পরবর্তীতে দিলেই হবে। এভাবেই তৈরি করবেন, এতে করে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এখানে আমি আর কিছুটা বাইন্ডিংটা ভালো করার জন্য এখানে দিয়ে দিলাম ময়দা দিয়েছি আমি 1/2 কাপের মতো। আপনারা চাইলে বেসন বা চালের গুঁড়িও দিতে পারেন। এখন আমি এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। এই যে দেখুন কোফতাগুলো আমি একে একে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম রাখবেন না, অবশ্যই মিডিয়াম তেল যখন হিট হবে তখন আপনারা এইভাবে কোফতাগুলো একটা একটা করে দিয়ে নেবেন। সবগুলো কোফতা আমি একটা একটা করে দিয়ে নেব। এভাবে কাঁঠালের বিচি দিয়েও যে কোফতা বানানো যায় এটা আমি আগে জানি না। যখন থেকে জেনেছি তখন থেকে শুধু এই কোফতা কারিটার প্রেমে পড়ে গেছি। আপনারা যদি একবার খেয়ে দেখেন আপনারাও কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। মাছ মাংস দিয়ে কোফতা আর তৈরি করতে চাইবেন না। তো দেখুন আমি কোফতাগুলোকে এভাবে দুই পাশে উল্টে পাল্টে ভাজিয়ে নিচ্ছি। অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই, দুই পাশে হয়ে গেলেই উঠিয়ে নেবেন, যেহেতু কোফতাগুলো আরও জাল হবে ঝোলের মধ্যে, এর জন্য অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই। দুই পাশে যখন একটু লাল লাল হয়ে আসবে তখনই কোফতা কারিগুলো হয়ে যাবে, উঠিয়ে নিতে হবে। তো আমি একটু সময় নিয়ে একটু লাল করে নেওয়ার চেষ্টা করছি। এই যে আমার কোফতাগুলো হয়েছে, উঠিয়ে নিব। সবগুলো কোফতা কারি আমি এভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এরকম হয়েছে, এর চাইতে আপনারা অন্য শেপও দিতে পারেন। তো এখন চলে যাব কোফতাগুলো রান্না করতে। ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। 1/2 কাপের মতো প্রথমে পেঁয়াজ দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিব। এখন আমি কিছুটা পেঁয়াজ আর তার সঙ্গে একটা টমেটো দিয়ে ব্লেন্ড করে নিব। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু আমার কোফতার পরিমাণটা বেশি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন তেলের মধ্যে কিছুক্ষণ এরকম ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আপনারা কেউ চাইলে এখানে টমেটো নাও ব্যবহার করতে পারেন, তবে টমেটোটা ব্যবহার করার ফলে তরকারির কালারটা আর টেস্টটা যে কত পরিমাণ সুন্দর হয় সেটা যারা খেয়েছেন বা খাবেন তৈরি করে তারাই বুঝবেন। এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। হলুদটা দেওয়ার আগেই কিন্তু টমেটোটার কালার চলে এসেছে দেখুন তরকারিতে। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে আমি এখন নেড়েচেড়ে মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ এভাবে ভেজে নেব। এতে করে টমেটোর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে। আর পেঁয়াজ যেহেতু বেটে দিয়েছি, পেঁয়াজটাও অনেকটা ভাজা হয়ে যাবে। তো এইভাবে নেড়েচেড়ে মশলাটাকে
ধৈর্য ধরে কষিয়ে নেবেন। মশলা কিন্তু যত কষিয়ে নেবেন তরকারির টেস্টটা তত বেড়ে যায়। আর ধৈর্য ধরে রান্না করলে রান্নার টেস্ট তো সুন্দর হবেই। তো এইভাবেই রান্না করে নিতে হবে কিছুক্ষণ। এখন আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এখানে গরম পানি ব্যবহার করব। অবশ্যই গরম পানি দিয়ে রান্নাটা করবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে। গরম পানি আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার কিন্তু তরকারিটাকে কষাইতেই প্রায় 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল। আমি একটু সময় নিয়ে মশলাটাকে সবসময় কষিয়ে নেই, এতে করে তরকারির টেস্টটা অনেক ভালো লাগে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালারটা চলে এসেছে। আর এই যে দেখুন তেল ছেড়েছে, আর কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আপনারা যারা কোপ্তাটাকে আরও একটু আলাদাভাবে খেতে চান তারা কিন্তু এখানে বাদাম বা টক দই এছাড়াও দুধ দিয়ে রান্নাটা তৈরি করতে পারেন। আমি এখানে পানি দিয়ে নিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। 2 কাপের মতো পানি দিতে হবে। প্রথমে আমি একটু পানি দিয়ে দেখে নিলাম, পরে বাদবাকি পানিগুলো দিয়ে দিব। তো পানিগুলো দেওয়ার পরে আমি ঝোলটাকে একটু নেড়েচেড়ে নিব। নিয়ে যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু এখানেও গরম পানি ব্যবহার করেছি, যার কারণে দ্রুত বলক চলে এসেছে। কোপ্তাগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, তাহলে ভেঙে যেতে পারে। একটু সাবধানে ধৈর্য ধরে তরকারিটাকে রান্না করবেন। এখন আলতো হাতে নেড়ে দিতে হবে, বেশি নাড়া যাবে না। আর এই পানিটা দিয়েই কিন্তু কোপ্তাগুলো বাদবাকি সুন্দরভাবে সেদ্ধ হবে। আমি এখন তরকারিটার একটু আলাদা স্বাদ নিয়ে আসার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4টা মতো কাঁচামরিচ দিয়ে আমি এখন এভাবে একটু নেড়েচেড়ে দিব। এতে করে কোপ্তার কোনো অংশে ঝোল প্রবেশ করতে পারবে না, এরকম থাকবে না, সুন্দরভাবে ঝোল প্রবেশ করবে। এটি খেতে যে এত দুর্দান্ত স্বাদের ছিল যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু একদিন হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। তো এখন আমি উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া নামানোর আগে দিয়ে দিব, আর কিছুক্ষণ জাল করে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন, তবে আমি ধনিয়া পাতার ফ্লেভারটা চাচ্ছি না, এর জন্য আমি এখানে গরম মশলার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। একটু ঢেকে দিলাম, দিয়ে নামানোর আগে আমি এখানে কিছুটা ঘি দিয়েছি। আমার জিরা ভাজা দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে, তো যাই হোক একটু ঘি দিলাম, দিয়ে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করলাম। দেখুন আমার ঝোলটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়নি, ঠান্ডা হয়ে গেলে আরও ঝোলটাকে টেনে নেবে। তো জানি না আপনাদের কেমন লাগলো ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।